হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর দ্বিতীয় খণ্ড বইটির ৫ম পর্ব। অধ্যায় ৭। ছেড়ে দিল বাস। চলে গেল মাটি কাঁপিয়ে। প্রথম সার্জেন্টটা ঘাড় কাত হয়ে দাঁড়িয়ে থাকা একটা মোটর সাইকেলের হেডলাইট জ্বেলে দিল। হাত বাড়ালো। পাসপোর্ট প্লিজ। ভিতরের পকেটে হাত ঢোকালো রানা। পিস্তলের বাটটা ঠেকলো হাতে। লক্ষ্য করল দ্বিতীয় সার্জেন্ট উঁচু করল কার্বাইনটা। সোজা রানার বুকের দিকে লক্ষ্য করে ধরা ওটা। পাসপোর্টটা বের করে আনলো রানা। এগিয়ে দিল বাড়িয়ে রাখা হাতে। ৩ সেকেন্ড পরীক্ষা করেই মাথা ঝাঁকালো সার্জেন্ট। গিল্টি মিয়ার দিকে হাত বাড়ালো ওর পাসপোর্টের জন্যে। তোমার পাসপোর্ট বের করে দাও, বলল রানা। বিনা বাক্য ব্যয়ে পাসপোর্ট বের করে দিল গিল্টি মিয়া। আপনাদের দুজনকেই অ্যারেস্ট করা হলো, গিল্টি মিয়ার পাসপোর্টে চোখ বুলিয়ে বলল প্রথম সার্জেন্ট। আমাদের সাথে যেতে হবে আপনাদের। আমাদের বিরুদ্ধে চার্জটা কি? ডান হাতে গলার কাছে চুলকালো রানা। অবাক হলো গিল্টি মিয়া। ৩ জন দেখে গোলমাল করার সম্ভাবনাটা দূর করে দিয়েছিল ও মন থেকে। রানাকে গলা চুলকাতে দেখে চমকে উঠল সে ভিতর ভিতর। এটা রানার সিগন্যাল, জানে সে। অবাক হলো, কিন্তু ১ সেকেন্ড দেরি করল না সে সিদ্ধান্ত নিতে। কার্বাইন ধরা সার্জেন্টকেই পছন্দ হলো ওর। রাক্সেকের স্ট্র্যাপ ধরে ওটাকে কাঁধের ওপর দিয়ে পিঠে রেখেছিল গিল্টি মিয়া। ধাই করে মারল ওটা দিয়ে কার্বাইনধারীর মুখে। ব্র্যান্ডির বোতলের নিচের দিকটা ধরাম করে পড়ল লোকটার নাকের ওপর। তীব্র যন্ত্রণায় দিশেহারা লোকটা কার্বাইন ফেলে দিয়ে বসে পড়ল মাটিতে ৪ হাত পায়ে ভর দিয়ে। বিদ্যুৎ বেগে রিভলভারের বাটে হাত চলে গেল বাকি দুজনের, কিন্তু থমকে গেল ওরা। রানার হাতে চকচক করছে ওর ওয়ালথার পিপিকে। নড়েছ কি মরেছ? গিল্টি মিয়াও বের করে ফেলেছে ওর ভয়ঙ্কর দর্শন খেলনা পিস্তল। বাংলা কথা বুঝল না ওরা, কিন্তু বক্তব্য বুঝতে পারল পরিষ্কার। পাথর হয়ে জমে গেল একেবারে। কার্বাইনটা মাটি থেকে তুলে নিল গিল্টি মিয়া বাম হাতে। রেখে দিল কয়েক হাত তফাতে। একে একে সবকটা কার্বাইন ও রিভলভারই চলে গেল সেখানে। পিছন ফিরে দাঁড়াও, হুকুম করল রানা। ওরা পিছু ফিরতেই ইটালিয়ান ভাষায় হুকুম করল গিল্টি মিয়াকে। এদের পিছনে দাঁড়িয়ে থাকো, যে একটু নড়বে তাকে শেষ করে দেবে। দ্রুত হাতে দুটো মোটর সাইকেল থেকে স্পার্কিং প্লাগ খুলে পকেটে রাখল রানা। তৃতীয়টার পেট্রোল ট্যাঙ্ক পরীক্ষা করে দেখে নিয়ে স্টার্ট দেয়া অবস্থায় রেখে অটোমেটিক কার্বাইন থেকে ম্যাগাজিনগুলো খুলে ছুঁড়ে দিল অন্ধকারে 3টে 3 দিকে। রিভলভারগুলোও গেল ওগুলোর পিছু পিছু। তারপর এগিয়ে এসে তর্জনী দিয়ে জোরে একটা খোঁচা দিল প্রথম সার্জেন্টের পাঁজরে। চমকে উঠল লোকটা। পাসপোর্ট! পিছন ফিরে না চেয়ে পাসপোর্ট দুটো ফেরত দিল লোকটা। চাপা গলায় বলল, ধরা পড়তেই হবে তোমাদের। কত দূর যাবে? গর্জন করে উঠল রানাও। চোপড়াও স্টুপিড, পিটিয়ে তোমায় করব টিট। কি বললেন? ও তোমরা বুঝবে না, সুকুমার রায়ের ছড়া। এখন এই রাস্তা ধরে সিধে হাঁটতে শুরু করো, থামলেই গুলি খাবে। কুইক মার্চ! বুটের শব্দ তুলে এগুলো ওরা 3 জন অন্ধকার রাস্তা ধরে। এক লাফে উঠে বসল রানা চালু মোটর সাইকেলের উপর। গিল্টি মিয়া আছড়ে পাছড়ে উঠে পড়ল পিছনে। রানার কানের কাছে মোলায়েম কণ্ঠে বলল, বলেছিলাম না দিনটা ভালো যাবে। তীর বেগে ছুটল ওরা ভেরোনার পথে। 20 মিনিট একটানা চলবার পর মোটর সাইকেলের গতি কিছুটা কমালো রানা। ততক্ষণে বাসকে ছাড়িয়ে বহুদূর চলে এসেছে ওরা। আবার থামছেন কেন স্যার? আর বেশি দূর এটাতে করে যাওয়া ঠিক হবে না। এতক্ষণে সারা ইটালির টহল পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছে। ঢিল খাওয়া ভীমরুলের মতো ছুটছে ওরা চারিদিকে। ডাইনে মোড় নেব এবার আমরা। তারপর আবার পাহাড়,
আবার হাঁটা। ভাবছি এবার সোজা সুইজারল্যান্ডের বর্ডারের দিকে হাঁটা ধরব। ডান দিকে একটা রাস্তা পেরিয়ে মোড় নিল রানা। মোটরসাইকেলটা ভালো মতো লুকিয়ে রাখতে পারলে ওরা মনে করতে পারে আমরা ভেরোনায় চলে গিয়েছি। রাস্তাটা রাঙ্গামাটির রাস্তার মতো উঁচু নিচু। রানা অনুভব করতে পারল ক্রমে ওপর দিকে উঠেছে ওরা। 500 সিসি হার্লি ডেভিসনের পক্ষে এই ঊর্ধ্বগতি কিছুই নয়। স্বচ্ছন্দ গতিতে উঠে যাচ্ছে সরসর করে। পথটা ক্রমে এবড়োথেবড়ো হয়ে উঠছে, কিন্তু তাতে তেমন কোনো অসুবিধে হলো না। ঝাঁকি খেতে খেতে বহুদূর চলে যেতে পারত ওরা, কিন্তু তৃতীয় পাহাড়টার মাথায় উঠে বহুদূরে একটা গ্রাম দেখতে পেল রানা। থেমে দাঁড়ালো, অফ করে দিল সুইচ। ওই গ্রামের পাশ দিয়ে এটা নিয়ে গেলে শব্দ শুনতে পাবে ওরা। পুলিশ জিজ্ঞাসা করলে বলে দেবে। কাজেই আরামের ভ্রমণ এখানেই শেষ। নেমে পড়ো গিল্টি মিয়া। মোটর সাইকেলটা ঠেলে নিয়ে রাস্তা থেকে বেশ অনেকটা দূরে সরে গেল রানা। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা বড়সড় ঝোপ পাওয়া গেল। যথেষ্ট সময় ব্যয় করে খুবই যত্নের সাথে লুকিয়ে রাখলো ওরা মোটরসাইকেলটাকে। এর উপর নির্ভর করছে অনেকখানি। এটা পেলেই বুঝে নেবে ওরা কোন দিকে গেছে পলাতক আসামি। বার কয়েক চারপাশ থেকে টর্চ ফেলে দেখে নিশ্চিন্ত হলো রানা। আকাশ থেকে দেখা যাবে, কিন্তু পায়ে হেঁটে এর দুহাত তফাত দিয়ে চলে যাবে যে কেউ, নজরে পড়বে না মোটরসাইকেল। সন্তুষ্ট চিত্তে ঢাল বেয়ে নামতে শুরু করলো রানা। পিছনে বিমর্ষ বদন গিল্টি মিয়া। কতদূর আটতে হবে স্যার? জিজ্ঞেস করলো গিল্টি মিয়া খানিক উসখুস করে। দূর খুব বেশি না, হাসল রানা। সোজাসুজি যেতে পারলে বড় জোর 50-60 মাইল, কিন্তু একে বেঁকে পাহাড় পর্বত ডিঙিয়ে যেতে হবে আমাদের। 5-6 দিন লাগবে বর্ডারে পৌঁছতে। টিরোনোতে একবার পৌঁছতে পারলে সোজা জুরিখ চলে যাব আমরা। সেখান থেকে প্লেন পেতে অসুবিধা হবে না। আমরা বর্ডার ক্রস করলেই এরা সব হাত গুটিয়ে নিয়ে হাল ছেড়ে দেবে। সিলভিও ছাড়বে না, কিন্তু আমাদের বিরুদ্ধে সুইস পুলিশের কোনো অভিযোগ নেই। অন্তত ওদিক থেকে বাঁচা যাবে। দুই তরফের তাড়া থেকে বাঁচতে পারলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা সহজ হবে। গতকালকের মরা চাঁদটায় একটু প্রাণ এসেছে আজ। বেশ আলো দিচ্ছে। পরিষ্কার স্বচ্ছ নীল আকাশ। অসংখ্য তারা জ্বলজ্বল করছে সারা আকাশ জুড়ে। চাঁদ না থাকলেও পথ চলতে অসুবিধে হতো না। নিঃশব্দে হেঁটে চলল ওরা, কখনো খাড়াই কখনো উতরাই। পথের পাশে গ্রামগুলো ঘুমিয়ে আছে নিঝুম হয়ে। ছায়ার মতো হেঁটে চলে গেল ওরা পাশ দিয়ে। টের পেল না কেউ। 5 ঘন্টা সমান গতিতে একটানা হাঁটবার পর থামল রানা একটা পাহাড়ের চূড়ায়। কষ্ট হচ্ছে গিল্টি মিয়া? কী যে বলেন স্যার? অমায়িক হাসি হাসল গিল্টি মিয়া। আমি আরও ভাবছিলুম আপনার কথা। আমার পাখির মতো শরীর, ওজনই বা কতটুকু যে টানতে কষ্ট হবে। একটু ইতস্তত করে বলল, তবে হ্যাঁ, খিদে লেগেছে খুব জোর, এটুকু বলতে পারি। কিছু যদি মুখে দিতে বলেন আপত্তি করব না। বসে পড়ল রানা। বেশ ক্লান্তি বোধ করছে সে নিজেও, কিন্তু বেশিক্ষণ বিশ্রাম নেওয়া যাবে না। রাত শেষ হবার আগেই ঢুকে যেতে হবে পাহাড়ি এলাকার একেবারে গভীর অঞ্চলে। কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না আর। খাওয়া সেরে 2 প্যাক ব্র্যান্ডি ঢেলে নিয়ে কাত হয়ে শুয়ে পড়ল রানা। সিগারেট ধরালো একটা। ফুরফুরে পাহাড়ি বাতাসে ঘুম এসে যাওয়ার জোগাড় হলো। ওই যে দেখা যাচ্ছে দূরে স্যার, ওটা কি? লেক গার্ডা। ওই লেকের পাশ দিয়ে গেছে ট্যান্টো রোড। ওটা পেরিয়ে সোজা উত্তর পশ্চিমে হাঁটতে শুরু করব আমরা। অনেকগুলো ছোটোখাটো পর্বত ডিঙ্গাতে হবে আমাদের। রাস্তাঘাট সুবিধের নয়, একেবারে বাজে। কষ্ট হবে খুব। সেজন্যে পরোয়া করি না স্যার। কষ্ট জীবনে কম করিনি। এক দিন যে পিটুনি শুরু করত আফতাব দারোগা, উফ, রাম পিটুনি। তবু স্যার শিকার যেতুম না চুরির মাল কোথায় রেখেছি। বলে দিলে যে ধরা পড়ে যায় আমারই কোনো স্যাঙ্গাত। আবার জীবনচরিত বর্ণনা করতে শুরু করেছে। টের পেয়ে থেমে গেল গিল্টি মিয়া। হাসল। কি সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে চলেছি স্যার, ভালোই লাগছে।
দেশ দেখা তো হচ্ছে। হেসে উঠল রানা। তোমাকে সাথে না আনলে ভুলই করতাম। একা একা এত পথ চলতে খুবই খারাপ লাগতো। উঠে বসল রানা। অবশিষ্ট ব্র্যান্ডিটুকু গলায় ঢেলে নিয়ে ফ্লাস্কের মুখটা রেখে দিল যথাস্থানে। সিগারেটের লম্বা একটা টান দিয়ে উঠে দাঁড়ালো। চলো, আরও খানিকটা দেশ দেখা যাক। চলছে তো চলছেই। বহু দূরে উঁচু পর্বতের চূড়োয় সূর্যের আলো দেখে বুঝল রানা সকাল হতে আর খুব বেশি দেরি নেই। আবার খুব বেশি তাড়াহুড়োও নেই। 2 ঘন্টার আগে ভোর হবে না সমতল ভূমিতে। ভেরোনা টেন্টো রোড পার হয়ে এসেছে ওরা। বেশ কিছুক্ষণ হয়। খাড়াই উতরাই ভেঙে এগিয়ে চলেছে আরও অভ্যন্তরে। বেলা 9:30 নাগাদ পর্বত ডিঙিয়ে উঠে এলো সূর্য। ভোরের ঠান্ডা বাতাস উত্তপ্ত হয়ে উঠতে বেশি সময় লাগলো না। অবসন্ন পা টেনে টেনে আরও 8 ঘন্টা চলার পর পর্বতমালার চতুর্থ সারির মাথায় উঠল ওরা। ব্যাস, আর না। থেমে দাঁড়ালো রানা। লম্বা একটা ঘুম দিয়ে উঠে তারপর রওনা হওয়া যাবে আবার। ওহ, কি সুন্দর! পিছন ফিরে চেয়ে মুগ্ধ হয়ে গেল গিল্টি মিয়া। একটা ঘন ঝোপের ছায়ায় বসে পড়ল ওরা। পরিষ্কার দেখা যাচ্ছে লেক গার্ডা। মনে হচ্ছে হলুদ রোদের চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে বিশাল লেকটা। খেলনার মতো দেখা যাচ্ছে দূরে দূরে কয়েকটা ফার্ম হাউস, মাঠ, ক্ষেত খামার। গরু চড়ে বেড়াচ্ছে মাঠে। মস্ত গাছগুলোকে মনে হচ্ছে 6 ফুট উঁচু। সত্যিই অপূর্ব। হঠাৎ মনে হয় স্বপ্নের ঘরে আছি। রাকসেক থেকে 2টো চাদর বের করে বিছিয়ে ফেলল গিল্টি মিয়া। রানা অনুভব করল ক্লান্তিতে অল্প অল্প কাঁপছে ওর হাত পা। শোয়ার প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল দুজন। কি যেন জিজ্ঞেস করেছিল গিল্টি মিয়া ঘুমজড়িত কণ্ঠে। উত্তর দেয়া হয়নি। দিলেও সে শুনতে পেত কিনা সন্দেহ। ঘণ্টা 3 নিশ্চিন্তে ঘুমানোর পরই বিচিত্র দুঃস্বপ্ন দেখতে শুরু করল রানা। প্রথমে দেখল পা পিছলে বিরাট একটা খাদে পড়ে যাচ্ছে সে। পড়ছে তো পড়ছেই, বাঁচার কোনো আশা নেই। হঠাৎ দেখল আশ্চর্য সুন্দর 2টো পাখা গজিয়েছে ওর পিঠে। খিলখিল করে হাসছে একটা মেয়ে। আরে, মেয়ে তো নয়, অপূর্ব সুন্দরী এক পরী। দুজনে মিলে উঠতে শুরু করলো ওরা। হাওয়ায় ভেসে নিঃশব্দে উড়ছে ওরা মেঘের পাশ দিয়ে। মেঘটা হঠাৎ একটা মৌচাক হয়ে গেল। তেড়ে আসছে অসংখ্য মৌমাছি। পালা পালা পালা! মেয়েটাকে আর দেখতে পেল না রানা। বউ বউ ছুটে আসছে খুদে খুদে খ্যাপা কীট। মৌমাছিগুলো হঠাৎ ভিমরুল হয়ে গেল। দ্বিগুণ বেগে আসছে এখন। এবার রীতিমতো ভয় পেল রানা। জোরে জোরে পাখা নাড়তে শুরু করলো। এমন সময় মটাস করে ভেঙে গেল একটা ডানা। ভাঙ্গা ডানাটা হাতে নিয়ে ভিমরুল খেদাচ্ছে, আর এক ডানা ঝাপটাচ্ছে রানা। ডানায় গুলি খাওয়া শকুনের মতো পাক খেতে খেতে নেমে আসছে নিচে। ক্রমে বাড়ছে পতনের বেগ। রানা বুঝতে পারল স্বপ্ন দেখছে সে। প্রায় জেগে উঠে পাশ ফিরল, কিন্তু ভিমরুলের গুঞ্জন শুনতে পাচ্ছে সে এখনও। হঠাৎ সচকিত হয়ে চোখ মেলল রানা। শব্দের উৎস আন্দাজ করে চাইল সেদিকে, এবং সাথে সাথেই আড়ষ্ট হয়ে গেল। কয়েক মাইল দূরে প্রকাণ্ড গঙ্গা ফড়িংয়ের মতো উড়ছে একটা হেলিকপ্টার। ও কিছু নয় স্যার, মৃদু কণ্ঠে বলল গিল্টি মিয়া। একটা পেলেন, পোকা মারার ওষুধ ছিটাচ্ছে বোধহয়। নড়ো না গিল্টি মিয়া, চুপচাপ পড়ে থাকো যেমন আছো। না, তার চেয়ে ঢুকে পড়ো চাদরের তলায়। এদিকে যদি আসেও দেখতে পাবে না আমাদের। পুলিশের পেলেন বলে সন্দেহ করছেন? মনে হয় সিলভিওর দলের, সরকারি হেলিকপ্টার নয়। কয়েক মাইল দূর দিয়ে চলে গেল হেলিকপ্টার। ছোট্ট একটা বিন্দুতে পরিণত হলো। তারপর আবার ফিরে আসতে শুরু করলো। মাইল খানেক এগিয়ে এসেছে এবার। খুঁজছে আমাদের স্যার। চোখ বড় বড় হয়ে গেল গিল্টি মিয়ার। গরু খোঁজা করছে সারাটা এলাকা। রাকসেক থেকে শক্তিশালী বাইনোকুলারটা বের করে চোখে লাগালো রানা। এক লাফে অনেকটা সামনে চলে এলো হেলিকপ্টার। হেলমেট মাথায় পাইলটকে দেখতে পেল রানা পরিষ্কার, কিন্তু অপর একজন লোক ওপাশের জানালা দিয়ে নিচের দিকে চেয়ে রয়েছে।
তাকে ঠিকমতো চিনতে পারল না। পিছন থেকে রিক্কির মতো লাগলো কিছুটা, তবে অন্য যে কেউ হতে পারে। আর একটু এগিয়ে যেতেই দৃষ্টিপথের আড়াল হয়ে গেল লোকগুলো। পুলিশের হেলিকপ্টার না ওটা, কোসা নস্ট্রা খুঁজছে আমাদের, ঘোষণা করল রানা। আমাদের কিছু করার আছে বলে তো মনে হচ্ছে না স্যার। রানা টের পেল সত্যি করবার মতো তেমন কিছুই নেই এখন ওদের। আরও মাইলখানে কাছে সরে এলো হেলিকপ্টার, অমোঘ নিয়তির মতো। তা ঠিক, বলল রানা, কিন্তু নড়াচড়া না করলে আমাদের খুঁজে বের করা সহজ হবে না। চাদর মুড়ি দিয়ে বিশেষ সুবিধে হবে বলে মনে হয় না। এবার ওটা দূরে সরে গেলে আমরা ঝোপের মধ্যে ঢুকে পড়ব হামাগুড়ি দিয়ে। মনে হচ্ছে বেচারা পরিষ্কার জানে যে আমরা এদিকে কোথাও লুকিয়ে আছি। আকাশ থেকে মোটরসাইকেলটা দেখতে পেয়েছে খুব সম্ভব, বলল রানা। ধীরে ধীরে বহু দূরে একটা ছোট্ট বিন্দুতে পরিণত হলো হেলিকপ্টার। রাকস্যাক আর চাদর নিয়ে 3 ফুট উঁচু ঝোপঝাড়ের মধ্যে সরে এলো ওরা হামাগুড়ি দিয়ে। ঘন পাতা ছাউনি তৈরি করল ওদের শরীরের ওপর। তবু গলা পর্যন্ত চাদর মুড়ি দিতে বলল রানা গিল্টি মিয়াকে। পাতার ফাঁক দিয়ে নীল আকাশের দিকে চেয়ে উপর থেকে এই ঝোপটা কেমন দেখাবে কল্পনা করবার চেষ্টা করল রানা। কল্পনায় শুধু একরাশ ঝোপঝাড় দেখা গেল, নিজেদের দেখতে পেল না সে। নিশ্চিন্ত মনে হাসল রানা। কয়েক মিনিট পরেই বাড়তে শুরু করলো আওয়াজ। আসছে, ক্যারক্যারে বিশ্রী শব্দটা কানে লাগছে। পাতার ফাঁক দিয়ে দেখতে পেল রানা ওটাকে। কাছেই একটা পাহাড়ের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ওটা, মাত্র 20 ফুট উঁচু দিয়ে। হঠাৎ নিরাপত্তা সম্পর্কে অনিশ্চয়তা দেখা দিল রানার মনে। এই ঝোপের আড়ালে ওরা সত্যিই কি নিরাপদ? কিন্তু এখন আর এখান থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই। 200 গজ দূর দিয়ে উড়ে চলে গেল হেলিকপ্টার। পাখার বাতাসে রুক্ষ ঘাসগুলোকে শুয়ে পড়তে দেখল রানা। কটকট কটকট করতে করতে চলে গেল ওটা লেকের দিকে। লেকের ওপর আর খুঁজবে না, এক্ষুনি ফিরে আসবে ওটা, বলল রানা। এবার আমাদের মাথার উপর দিয়ে যাবে। মরার মতো পড়ে থাকো গিল্টি মিয়া, দেখে যদি ফেলেও কি হবে? হঠাৎ বলে উঠল গিল্টি মিয়া। ওয়্যারলেসে খবর দিয়ে অন্যদের নিয়ে আসবে এখানে। ডাক দিলেই এখানে পৌঁছে যাওয়া কি অতই সহজ? আর ততক্ষণ আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো? ধরা অত সহজ হবে না স্যার। একবার খুঁজে পেলে আর পিছু ছাড়বে না এরা। ধরা আমাদের পড়তেই হবে। প্রয়োজন হলে আরেকটা হেলিকপ্টারে করে লোক পাঠাবে সিলভিও। কিন্তু আর কথা নয়, এসে পড়েছে, সাবধান। ফিরে আসছে হেলিকপ্টারটা। সোজা এই পাহাড়ের মাথা লক্ষ্য করে এগিয়ে আসছে ওটা, খুব ধীরে। এই পাহাড়ের বড়জোর 20 ফুট উপর দিয়ে উড়ে যাবে। বাংলাদেশের কোনো একটা রাস্তার উপর দিন দুপুরে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি ভাবতে যেমন লাগে, সেই রকম একটা অনুভূতি হলো রানার মধ্যে। মনে হলো কিছুই আর অজ্ঞাত নেই পাইলটের কাছে। নিশ্চয়ই এই পাহাড়টাই ভালো মতো লক্ষ্য করে দেখছে এখন ও। হঠাৎ কেবিন ডোরের সামনে দাঁড়ানো রিক্কিকে দেখতে পেল রানা। সামনে ঝুঁকে নিচের দিকে চেয়ে রয়েছে সে। ঠিক মাথার উপর এসে পড়ল হেলিকপ্টার। খুন করে ফেলে রাখা লাশের মতো চুপচাপ শুয়ে আছে রানা ও গিল্টি মিয়া চিত হয়ে। বিস্ফারিত চোখে চেয়ে রয়েছে সোজা উপর দিকে। রোটর ব্লেডের ঝড়ো হাওয়া এসে লাগলো ঝোপের গায়ে। ফাঁক হয়ে গেল পাতার ছাউনি। আনন্দে আত্মহারা হয়ে ওর গায়ে লুটোপুটি খাচ্ছে ঝোপগুলো। এদিকে রানা ও গিল্টি মিয়ার মাথার উপর খোলা আসমান। রিক্কির দাগি মুখে বীভৎস নিষ্ঠুর হাসি ফুটে উঠল। পরিষ্কার দেখতে পেল রানা। পর মুহূর্তে দেখতে পেল কি যেন দাঁত দিয়ে ছিঁড়ছে রিক্কি। মুখের কাছে ডান হাত। গ্রেনেড! চিৎকার করে উঠল রানা। গ্রেনেড ফেলছে, সাবধান! বিদ্যুৎ বেগে পিস্তল বের করলো রানা। গুলি করল, কিন্তু ঠেকানো গেল না। দ্রুত নেমে আসছে গোলা মতো ভয়ঙ্কর বস্তুটা। ঝলসে উঠল তীব্র আলো। সাথে সাথেই কানে তালা লাগানো প্রচণ্ড শব্দ। রানার মনে হলো দুলে উঠল গোটা পাহাড়। পর মুহূর্তে কি যেন ছুটে এসে লাগলো কপালে। চোখের সামনে
দেখতে দেখতে কালো হয়ে গেল নীল আকাশ। অধ্যায় ৮। চোখ মেলল রানা। প্রথমে কিছুক্ষণ কিছুই দেখতে পেল না সে। তারপর দেখতে পেল গিল্টি মিয়ার উদ্বিগ্ন ফ্যাকাশে মুখ। উপুর হয়ে ঝুঁকে রয়েছে গিল্টি মিয়া ওর উপর। আর কোথাও লেগেছে স্যার? রানাকে চোখ মেলতে দেখে খানিকটা আশ্বস্ত হলো সে। নিজের অজান্তে হাতটা চলে এলো রানার কপালে। ভেজা রক্ত। ধর্মরিয়ে উঠে বসল রানা। নড়বেন না স্যার? বিচলিত হয়ে উঠল গিল্টি মিয়া। আর কোথাও লেগেছে? না, ধরা গলায় বলল রানা। কোনো পাথরের টুকরো ছুটে এসে লেগেছিল মনে হচ্ছে। হঠাৎ আকাশের দিকে চাইল। কোথায় গেল ওটা? ওই ওদিক গিয়ে নেমে পড়েছে শালা। দেখাচ্ছি, দাঁড়ান, আগে রক্ত পড়াটা বন্ধ করে নেই। রাকসেক থেকে ফার্স্ট এড কিট বের করলো গিল্টি মিয়া ব্যস্ত হাতে। পানির ফ্লাস্ক নিয়ে এলো। কপালটা ধুয়ে পরিষ্কার করতেই সব পানি শেষ করে ফেলার উপক্রম করলো গিল্টি মিয়া। বারণ করলো রানা। সব পানি শেষ করো না গিল্টি মিয়া, আমার তো ব্র্যান্ডি আছে, তুমি শেষে ছাতি ফেটে মরবে। বেশি কথা বলবেন না স্যার। পুরো ডাক্তারি ভঙ্গি নিয়ে নিয়েছে গিল্টি মিয়া। শেষ হয়ে গেলে কোনো পাহাড়ি ঝর্ণা থেকে বরেলিতে কতক্ষণ? পথে কোনো ঝর্ণা না পড়লে আবার কথা বলে। রেগে উঠল গিল্টি মিয়া। সবটুকু পানি দিয়ে রানার কপাল ধুয়ে ফার্স্ট এড কিট হাতড়াচ্ছে সে। কি আছে, ২-৫ দিন পানি না খেলে মরে না মানুষ। নিন, এবার চোখ বুজে দাঁতে দাঁত কেমড়ে ধরুন। ২ মিনিট পর রানাকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে গম্ভীর মুখে পরীক্ষা করল সে নিজের হাতের কাজ। তারপর হাসল সন্তুষ্ট চিত্তে। লেখাপড়া করলে বিরাট সিভিল সার্জেন্ট হতে পারতুম স্যার। হাতের কাজে কোনো খুঁত পাবেন না। ইলাস্টোপ্লাস্ট টিপে ব্যথার পরিমাণ অনুভব করবার চেষ্টা করল রানা। তারপর বলল, ভেরি গুড, এবার বলো দেখি কি হলো ব্যাপারটা? ভাগলো কেন বেটারা? ভাগবে না মানে? না ভেগে উপায় আছে? ড্রাইভার বেটা একা মানুষ, প্লেন চালাবে না আক্রমণ করবে? রিক্কির কি হলো? ও বেটা তো আপনার এক গুলিতেই শেষ। বোম ফেলার পরপরই ও তো পড়েছে প্লেন থেকে। ভাগ্যিস আমার ঘাড়ে পড়েনি, প্লেনটা সরে গেছিল ততক্ষণে। ওই দেখুন, ঘাড় মটকে পড়ে আছে কীরকম। ২০-২৫ ফুট নিচে ভাঙ্গাচোরা বেকায়দা ভঙ্গিতে শুয়ে আছে রিক্কি। লাল হয়ে রয়েছে শার্টের বুক পকেট। নিষ্প্রাণ খোলা চোখে চেয়ে আছে আকাশের দিকে নিমেষে। আর ওই যে ওখানে নেমেছে প্লেনটা, দেখতে পাচ্ছেন না? আমার আঙ্গুল সোজা তাকান, ওই যে। দেখতে পেল রানা। প্রায় ৮-১০ মাইল দূরে একটা বিচ্ছিন্ন ফার্ম হাউসের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে হেলিকপ্টার। খুব সম্ভব ওখানেই আড্ডা গেড়েছে সিলভিও। খেলনার মতো বাড়িটার সামনে মনে হচ্ছে কয়েকটা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে। বাইনিকুলারটা চোখে লাগালো রানা। এক লাফে অনেক কাছে চলে এলো বাড়িটা। অ্যাডজাস্টিং নব ঘুরিয়ে পরিষ্কার করে নিল রানা দৃশ্যটা। দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লুইজা পিয়েত্রো। হেলিকপ্টারের দিকে চেয়ে রয়েছে সে। একটু পাশ ফিরে কপ্টারটার দিকে চাইল রানা। ওখানটায় বেশ ভিড়। হাত নেড়ে কী যেন বলছে হেলমেট পরা পাইলট। মাথা নাড়ল সিলভিও। গিয়ান এবং পপিনিকে চিনতে পারল রানা ভিড়ের মধ্যে। বাকি সবাই অচেনা। কিছু একটা প্রশ্ন করল সিলভিও। আঙ্গুল দিয়ে সোজা রানার দিকে দেখালো পাইলট। হেলমেটটা খুলে হাতে নিল। ২ হাত একত্র করে দ্রুত ফাঁক করল কথা বলতে বলতে। রানা বুঝল গ্রেনেডের বর্ণনা হচ্ছে। আবার মাথা নাড়ল সিলভিও। তারপর ঝট করে ফিরল গিয়ানের দিকে। সংক্ষেপে কয়েকটা আদেশ দিল সে। একবার হাত তুলে দেখালো এই পাহাড়ের দিকে। তারপর ঘুরে হাঁটতে শুরু করলো বাড়িটার দিকে। ওর পিছু পিছু পাইলটও চলল বাড়ির দিকে। ব্যস্ত হয়ে উঠল বাকি কয়েকজন। ২ জন ছুটে গেল ফার্ম হাউসের পাশেই আরেকটা ঘরের সামনে। দরজা দুপাট হাঁ করে খুলে গেল ভিতরে। কয়েক সেকেন্ড পর বেরিয়ে এলো ২টো গাড়ি। টপাটপ উঠে পড়ল ৭ জন, যে যেটায় পারল। সাঁ করে গেট দিয়ে বেরিয়ে এলো গাড়ি দুটো। উঁচু নিচু পথ পেরিয়ে উঠে এলো বড় রাস্তায়।
তারপর দ্রুত বেগে রওনা হলো এই পাহাড়ের উদ্দেশ্যে। এত কি দেখছেন স্যার? জিজ্ঞেস করলো গিল্টি মিয়া। রওনা হয়ে গেল ওরা। চামড়ার খোলের ভিতর রেখে দিল রানা বাইনিকুলারটা। ঘন্টা দুয়েক লাগবে ওদের এখানে পৌঁছতে। চলো এগিয়ে থাকা যাক। কোথায়? আপাতত ওরা যেখানটায় গাড়ি রেখে হাঁটতে শুরু করবে সেইখানে পৌঁছতে হবে আমাদের। এই জখম নিয়ে পারবেন অতটা হাঁটতে? পারতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। ধরা পড়লে হাঁটুরে কিল খেয়ে মরতে হবে। 9 জন আসছে ওরা। চলো নামতে শুরু করি। পাহাড় থেকে নিচে নামতে লাগলো 10 মিনিট। এবড়ো থেবড়ো পাথুরে জমির উপর দিয়ে এগুলো ওরা পশ্চিম দিকে, ফার্ম হাউসটা লক্ষ্য করে। মন্থর গতিতে এগুচ্ছে ওরা ঝোপঝাড় আর পাথরের চাই এড়িয়ে। আধ ঘন্টা একটানা হেঁটে টের পেল রানা কি অসাধ্য সাধনে লেগেছে সে। মাথাটা ঘুরছে। আর কতক্ষণ লাগবে বড় রাস্তায় পৌঁছতে কে জানে। এভাবে আর বেশিক্ষণ হাঁটা সম্ভব নয় ওর পক্ষে। খাড়াই বেয়ে উপরে উঠলে দেখা যায় ফার্ম হাউসটা, নিচে নামলে অদৃশ্য হয়ে যায়। দূরত্ব এখন 7 মাইল। রাস্তার বেশ কাছাকাছি এসে গেছে ওরা নিশ্চয়ই। এবার ধীরে ধীরে বাম দিকে এগুনো দরকার। আরও আধ ঘন্টা চলবার পর আবার একটা খাড়াই বেয়ে উঠতে শুরু করলো ওরা। খুবই সতর্কতার সাথে এগুচ্ছে ওরা এখন। মাঝে মাঝেই থেমে দাঁড়িয়ে কান খাড়া করে শুনবার চেষ্টা করছে গাড়ির ইঞ্জিনের শব্দ। উঁচু জায়গায় এসে রাস্তা দেখতে পেল রানা, কিন্তু ঢাল বেয়ে নামতে গিয়েই ঝপ করে বসে পড়ল। বাম পাশে পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে আছে 2টো গাড়ি। পাহাড়ের গা বেয়ে উপরে উঠে যাচ্ছে 7-8 জন লোক। ঘুরপথে না এসে সরাসরি এলে ঠিক ওদের মুখোমুখি পড়ত ওরা। গিয়ানকে দেখা গেল বসে আছে গাড়ির কাছে, পাহারা দিচ্ছে। আড়ালে আড়ালে নেমে যেতে হবে আমাদের, চাপা গলায় বলল রানা। আগে এই বেচারা পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামতে শুরু করুক, তারপর একটা গাড়ি অকেজো করে দিতে হবে। তার আগে কাবু করতে হবে গিয়ানকে। কিন্তু বেশি দূর তো নামা যাবে না এই ঢাল বেয়ে। শেষের 30 গজ একেবারে ফাঁকা, একটা ঝোপও নেই। একবার পিছন ফিরে চাইলেই গুলি খাবে। আবার কি? বলল গিল্টি মিয়া। এই মোটা মরলে আমাদের কোনো ক্ষতি আছে? আওয়াজ হবে, ফিরে আসবে ওই বেচারা কি হলো দেখতে। ততক্ষণে আমরা ভাগলওয়া, হাসল গিল্টি মিয়া। আমাদের অত তাড়াহুড়ো কিসের? যাক না বেচারা 2টো পাহাড় ডিঙ্গিয়ে, তারপর জিরিয়ে টিরিয়ে নিয়ে নামবো আমরা ধীরে সুস্থে। কথাটা ঠিক, রাজি হয়ে গেল রানা। পাশের পাহাড়ের মাথায় উঠে বসে পড়ল পপিনি। ঝোপের আড়ালে আরও একটু ভালো করে গা ঢাকা দিল রানা ও গিল্টি মিয়া। এখান থেকে গজ 50 হবে। আরও একজন উঠল চূড়ায়। বিরক্ত ভঙ্গিতে থুতু ফেলল পপিনি। এত লোক একসাথে কষ্ট করে কোনো লাভ আছে? বলল পপিনি। পাইলট বলল 3 জনই মারা গেছে একসাথে, নিজের চোখে দেখেছে সে। তারপরেও এত লোক লস্কর নিয়ে যাওয়ার কি মানে হয়? অর্ধেক আমরা থেকে গেলেই তো পারি, বাকি অর্ধেক যাক। নিয়ে আসুক লাল খাতাটা। বাজে বকো না পপিনি, বকা দিল দ্বিতীয় লোকটা। চিফ সাবধান হতে বলে দিয়েছে গিয়ানকে। মারা নাও গিয়ে থাকতে পারে। ওই লোকটা খুবই নাকি ভয়ঙ্কর, ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে আমাদের ভ্যানিসে। চলো নামা যাক। উফ, আরও 5টা পাহাড় ডিঙ্গাতে হবে। নামতে শুরু করলো লোকটা। গজর গজর করতে করতে চলল পপিনিও। বাকি সবাই একে একে এসে পৌঁছল এবং নেমে গেল নিচে। চলুন স্যার, নিচের ওই সব শেষের চোপটার আড়ালে গিয়ে বিশ্রাম নেওয়া যাক আধ ঘন্টা। অতি সন্তর্পণে হাত বা পায়ের ধাক্কায় একটি পাথরও না খসিয়ে নেমে এলো ওরা 250 গজ ঝোপঝাড় আর পাথরের চায়ের আড়ালে আড়ালে। একটা বোল্ডারের উপর পাশ ফিরে বসে হাওয়া খাচ্ছে গিয়ান, কালো স্যুট আর কালো হ্যাট পরনে। একটা সিগারেট ধরিয়ে টানছে আনমনে। মনে মনে হিসেব করল রানা, নিঃশব্দে যদি কাজ সারা সম্ভব হয় তাহলে আর দেরি করবার কোনো মানে হয় না। কিন্তু গুলি যদি করতেই হয় এবং ওরা যদি কারণ অনুসন্ধান করতে আসেও, সবাই আসবে না। বড় জোর 1 জন বা 2 জনকে পাঠাবে।
তাদেরও গাড়ির কাছে পৌঁছতে লাগবে কমপক্ষে ঝাড়া 20 মিনিট। ততক্ষণে একটা গাড়ি অকেজো করে দিতে পারবে ও অনায়াসে। অপরটাতে চড়ে রওনা হবে ওরা ফার্ম হাউসের দিকে। তারপর যদি হেলিকপ্টারটা দখল করতে পারে। অস্থির হয়ে উঠল রানা 10 মিনিটের মধ্যেই। প্রতীক্ষা করতে ওর ভালো লাগে না কোনো দিনই। তার উপর গিয়ানের সিগারেট খাওয়া দেখে এবং ধোঁয়ার গন্ধে সিগারেটের তেষ্টা পেয়ে গেল ওর ভয়ানক। সিদ্ধান্ত নিয়ে ফেলল সে, আমি চললাম গিল্টি মিয়া, তুমি এইখানটাতেই থাকো। কাছাকাছি গিয়ে আমি যখন হাত তুলব তখন একটা ঢিল মেরে ওর মনোযোগ অন্যদিকে ফেরাবার চেষ্টা করো। শেষের 10 গজ ধাওয়া করে পৌঁছতে হবে ওর কাছে। গিল্টি মিয়া বুঝল প্ল্যান কিছুটা পরিবর্তন করছে রানা। মাথা ঝাঁকিয়ে রাজি হয়ে গেল। রওনা হতে যাবে রানা। ঠিক এমনি সময় উঠে দাঁড়ালো গিয়ান। পায়চারি শুরু করলো গাড়ির পাশে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে পাহাড়ের দিকে দেখছে। এতক্ষণে নিশ্চয়ই দ্বিতীয় পাহাড়টায় চড়তে শুরু করেছে ওরা। খানিক বাদেই দেখা যাবে ওদের। এখনও কেন দেখা যাচ্ছে না, কেন আরও দ্রুত পা চালাচ্ছে না সবাই, সেটা ভেবে নিরতিশয় বিরক্ত হচ্ছে গিয়ান। অকম্মার ঢেকি, খেয়ে খেয়ে খোদায় সার হয়ে গেছে, কুরের বাদশা সব, ইত্যাদি যা নয় তাই বলে গাল দিল সে কিছুক্ষণ ওদের। অস্থির পায়ে পায়চারি করল। বারবার পাহাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। তারপর আবার গিয়ে বসল পাথরটার উপর। সিগারেট ধরালো আরেকটা। রাক্স্যাকটা খুলে রেখে ক্রলিং শুরু করলো রানা। দ্রুত নিঃশব্দে নেমে যাচ্ছে নিচে, থামছে। দু একটা বিচ্ছিন্ন ঝোপের আড়ালে বা বিক্ষিপ্ত পাথরের আড়ালে থেমে দেখে নিচ্ছে গিয়ানের মতিগতি। আবার নামছে। মনে হচ্ছে প্রকাণ্ড এক লেজ কাটা টিকটিকি এগিয়ে যাচ্ছে শিকারের দিকে। 10 গজের মধ্যে পৌঁছে গেল রানা। দৌড় প্রতিযোগিতার ভঙ্গিতে প্রস্তুত হলো সে। বাম পা সামনে, হাত দুটো মাটিতে। একটা হাত চট করে একবার উঁচু করেই নামিয়ে নিল। গুলি করল গিল্টি মিয়া। খটাং করে গাড়ির গায়ে লেগে ছিটকে এসে পড়ল মার্বেলটা গিয়ানের পায়ের কাছে। ঝুমকে গাড়ির দিকে চেয়েছিল গিয়ান। এখন অবাক চোখে দেখছে গুলিটা। পর মুহূর্তেই উঠে দাঁড়ালো বিপদ টের পেয়ে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। প্রকাণ্ড এক লাফ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ল রানা। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল গিয়ান। রানা পড়ল ওর উপর। 4 হাত পা চলছে রানার সমানে। রানার রাক্স্যাকটা মাটি থেকে তুলে নিয়ে দৌড়ে নেমে এলো গিল্টি মিয়া। কিন্তু সাহায্যের প্রয়োজন হলো না। ততক্ষণে পা ধরে হিড় হিড় করে টেনে আনছে রানা গিয়ানের জ্ঞানহীন দেহটা বোল্ডারের আড়ালে। উঠে পড়ো গিল্টি মিয়া, বলল রানা। লাল গাড়িটায়। কালো গাড়িটার ইঞ্জিনের বনেট খুলে ফেলল রানা। ডিস্ট্রিবিউটর ক্যাপটা খুলে হ্যাচকা টানে ছিঁড়ে নিয়ে এলো 2-3টে তারসহ। মাটিতে ফেলে পা দিয়ে চেপে চুর করে দিল সেটা। বনেট নামিয়ে কি মনে করে গিয়ানের হ্যাটটা টান দিয়ে খুলে মাথায় পড়ল। তারপর গিয়ে বসল লাল গাড়ির ড্রাইভিং সিটে। বহুদূর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে এলো। ঘাড় ফিরিয়ে দেখল রানা। দ্বিতীয় পাহাড়ের চূড়োয় দাঁড়িয়ে আর সবাইকে ডেকে রাস্তার দিকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দুজন লোক। দেখে ফেলেছে ওরা রানা ও গিল্টি মিয়াকে। নেমে আসতে শুরু করলো এবার। ইঞ্জিন স্টার্ট দিয়ে হাসলো রানা। সিগারেট ধরালো একটা। আজ আর আমাদের ধরতে হচ্ছে না। ফার্ম হাউসে পৌঁছতে ওদের লাগবে পাক্কা 2.5 ঘন্টা। রওনা হলো ওরা। মাইলখানেক গিয়ে ভালো রাস্তায় পড়ল। বাঁক নিয়ে তুফান বেগে ছুটল ফার্ম হাউসের দিকে। কাছাকাছি গিয়ে গতি একটু কমালো রানা। সিট ছেড়ে নিচে নেমে বসো গিল্টি মিয়া। আমাকে দেখে ওরা মনে করবে গিয়ান ফিরছে রিপোর্ট করতে। অপ্রস্তুত অবস্থায় পাবো ওদের আশা করছি। একগাল হেসে সিট ছেড়ে নেমে গেল গিল্টি মিয়া। পিস্তলটা বেরিয়ে এসেছে ওর হাতে। মাইলখানে গিয়ে বায়ে মোড় নিল রানা। টুপিটা টেনে মুখের অর্ধেকটা ঢেকে দিয়েছে সে আগেই। পৌঁছে গিয়েছি গিল্টি মিয়া, তুমি যেমন আছো তেমনি বসে থাকবে। আমি আগে ঢুকবো বাড়ির ভিতর। 5 মিনিট পর ঢুকবে তুমি। আমার কোনো বিপদ হলে তুমি সাহায্য করতে পারবে। দুজনে একসাথে বিপদে পড়া ঠিক হবে না। ঠিক আছে, 5 মিনিট পরেই বেরোবো আমি না হয়। একবার ইচ্ছে করলো রানার।
সোজা গিয়ে হেলিকপ্টারে উঠে। কাছেই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে ওটা চুপচাপ। কিন্তু ইচ্ছেটা দমন করল সে। আগে এ বাড়িতে যারা আছে তাদের কাবু করে নিতে হবে। বাড়ির সামনে কাউকে দেখা যাচ্ছে না। বাম হাতে স্টিয়ারিং হুইল ধরে আছে রানা, ডান হাতে ওর ওয়ালথার পিপিকে নিচু করে রেখেছে হাতটা। খ্যাচ করে ব্রেক করল রানা। 3 লাফে পেরিয়ে গেল সামনের ছোট বাগানটা। রানা আশা করেছিল গিয়ানকে ফিরতে দেখে দরজার কাছে এসে দাঁড়াবে সিলভিও বা আর কেউ, কিন্তু কেউ এলো না। বন্ধ দরজায় কান পাতল রানা। কারু পায়ের শব্দও পাওয়া যাচ্ছে না। বুঝল প্রথম চালটা ওকেই চালতে হবে। হ্যান্ডেলে চাপ দিয়ে ঠেলা দিতেই ক্যাচম্যাচ শব্দে খুলে গেল দরজাটা। হলরুম। ঢুকে পড়ল রানা। সামনেই দোতলায় ওঠার সিঁড়ি, ডান পাশে একটা বন্ধ দরজা, সিঁড়ির পাশ দিয়ে একটা প্যাসেজ। আধ সেকেন্ডের বেশি এসব দেখার সুযোগ পেল না রানা, কারণ ওর চোখ পড়ল হেলিকপ্টারের পাইলটের উপর। সিঁড়ি দিয়ে নিশ্চিন্ত মনে নেমে আসছিল লোকটা। রানাকে দেখে জমে গেছে মূর্তির মতো। হাঁ হয়ে গেছে ওর মুখটা। চোখ দুটো ঠিক করে বেরিয়ে আসতে চাইছে কোটর ছেড়ে, যেন ভূত দেখতে পেয়েছে সামনে। টু শব্দ করলেই মারা পড়বে, বলল রানা চাপা গলায়। পিস্তলটার দিকে চোখ পড়তেই হাত দুটো তুলে ফেলল সে মাথার উপর। রক্তশূন্য মুখ, ডান গালটা লাফাচ্ছে আপনা আপনি। নেমে এসো, আদেশ করল রানা। ঠিক যেন একরাশ ডিমের উপর দিয়ে হাঁটছে এমনি সন্তর্পণে রানাকে বিন্দুমাত্র না চটিয়ে নেমে এলো পাইলট। ঘুরে দাঁড়াও, আবার হুকুম করল রানা। কান্নার ভঙ্গিতে বিকৃত হয়ে গেল লোকটার মুখের চেহারা। ওর স্থির বিশ্বাস ঘুলেই গুলি করবে রানা। কিছু একটা বলতে যাচ্ছিল। রানার হাতের পিস্তলটা একটু নড়ে উঠতেই চোখ বুজে ঘুরে দাঁড়ালো। লোকটাকে সার্চ করে দেখা গেল কোনো অস্ত্র নেই ওর কাছে। 3 পা পিছিয়ে গেল রানা আবার। আর সবাই কোথায়? প্যাসেজের শেষের দিকে একটা বন্ধ দরজার দিকে আবছা ইঙ্গিত করল লোকটা। হাঁটো, কৌশল করতে গেলেই গুলি খাবে। এগুলো পাইলট। প্যাসেজ ধরে কিছু দূর এগিয়ে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। হ্যান্ডেল ধরে চাপ দিয়ে খুলল দরজাটা, এবং পিছন থেকে রানার হাতের প্রচণ্ড এক ধাক্কায় হুমড়ি খেয়ে 4 হাত পায়ে ভর করে পড়ল গিয়ে চেয়ারে বসা সিলভিওর পায়ের কাছে। খবরদার, কেউ নড়বে না। ঘরের ভিতর এক পা ঢুকে এসে বলল রানা। চমকে উঠল লুইসা পিয়েত্রো। জানালার ধারে বসে ব্যস্ত হাতে উল বুনছিল। থেমে গেল হাত। ঝট করে ফিরল রানার দিকে। উজ্জ্বল হয়ে উঠল চোখ দুটো। রানা, বেঁচে আছো তুমি? নিবিষ্ট চিত্তে একটা ম্যাপ দেখছিল সিলভিও। জ্যান্ত পিস্তলধারী রানাকে চোখের সামনে দেখে ফ্যাকাশে হয়ে গেল মুখটা। হাত থেকে খসে পড়ে গেল ম্যাপ। ঢোক গিলল বার 2। কি ভাবতে পারোনি গ্র্যানেড খেয়েও এখানে এসে হাজির হতে পারি, তাই না? হাসি মুখে জিজ্ঞেস করল রানা সিলভিওকে। মৃত্যু ভয় আসছে সিলভিও? গ্রেনেড? তাজ্জব হয়ে গেল লুইসা। গ্রেনেড ছুঁড়েছিল ওরা তোমার উপর? তাই কপালটা কাটা দেখছি। তীব্র দৃষ্টিতে চাইল লুইসা সিলভিওর দিকে। সিলভিও, তুমি হুকুম দিয়েছিলে গ্রেনেড ছোড়ার? কি কথা দিয়েছিলে তুমি আমাকে? চুপ করো লুইসা, ধমকে উঠল সিলভিও। পুরুষ মানুষের কথার মধ্যে কথা বলো না। পুরুষ না কাপুরুষ? ফোঁস করে উঠল লুইসা। লুইজার কথায় কর্ণপাত না করে রানার দিকে ফিরল সিলভিও। আপনার সাথে কথা আছে আমার। আপনি এদেশ থেকে বেরোতে পারবেন না। প্রত্যেকটা রাস্তায় পাহারা বসেছে। পুলিশ খুঁজছে আপনাকে হন্যে হয়ে। প্রত্যেকটা বর্ডার টাউনে স্পেশাল গার্ডের ব্যবস্থা করা হয়েছে। আজ হোক কাল হোক ধরা আপনাকে পড়তেই হবে। আমার সাথে যদি একটা সমঝোতায় আসেন। তোমাকে সমঝে নিয়েছি। আর কোনো রকম সমঝোতায় আসার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। বইটা ফেরত দিয়ে দিন সিনর মাসুদ রানা। যত টাকা চান কিনে নেব ওটা আমি আপনার কাছ থেকে। টাকার চেয়েও বড় 2-1টা জিনিস এখনও এই পৃথিবীতে আছে সিলভিও। নোট বইটা পাচ্ছ না তুমি, কাজেই ও নিয়ে বাজে বকে লাভ নেই। কোনো অসুবিধে নেই তো স্যার।
দরজার বাইরে থেকে জিজ্ঞেস করলো গিল্টি মিয়া, সব ঠিকঠাক? এখানে কোনো গোলমাল নেই? সিলভিওর উপর থেকে চোখ না সরিয়ে জবাব দিল রানা। কিন্তু বাড়িতে আর কেউ আছে কি না দেখার সুযোগ পাইনি। তুমি এক পাক ঘুরে দেখো। যদি কাউকে দেখতে পাও, একবার প্যাঁচার ডাক ডেকে তাকে বন্দি করে নিয়ে আসবে এখানে। আর যদি বিপদে পড়ো, দুবার ডাকবে ডাকটা। বুঝতে পেরেছ? নিশ্চয়ই। চললুম স্যার। আরেকটা কথা, শক্ত দড়ি পেলে নিয়ে এসো খানিকটা। পেয়ে যাব স্যার, আমি থাকতে কোনো চিন্তা নেই আপনার। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।